আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মির্জা আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ মাইক্রো ইকোনমিক্স, ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রথম চ্যাপ্টার। আমাদের প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে দ্য ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স। দ্য ফান্ডামেন্টাল of economics. The fundamental of economics. অর্থনীতির মৌলিক বিষয়সমূহ। তো প্রথমে আমরা আলোচনা করি অর্থনীতি কি। সমাজ এবং সভ্যতার বিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের যেমন পরিবর্তন ঘটেছে, তেমনি ভাবে পরিবর্তন ঘটেছে অর্থনীতির সংজ্ঞাও। ইকোনমিক্স ইংরেজি শব্দ, ইকোনমিক্স ইংরেজি প্রতিশব্দ, গ্রিক শব্দ, ওয়াইকো নোমিয়া থেকে এসেছে, যার অর্থ গার্হস্থ্য পরিচালনা। অর্থনীতিবিদ গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে গার্হস্থ্য বিষয় সম্পত্তির ব্যবস্থাপনার সংক্রান্ত বিজ্ঞান বলেছেন। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে অ্যাডাম স্মিথ, রিকার্ডো মিল অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছে। অভিহিত করেছে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে অ্যাডাম স্মিথ এবং রিকাগো মিল এবং প্রমুখ অর্থনীতিবিদগণ অর্থনীতিকে সম্পত্তি বিজ্ঞান হিসেবে অভিহিত করেছে। অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে অর্থনীতি বলতে বলছে, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের মধ্যে
সম্পত্তির প্রকৃত কারণ অনুসন্ধান করে। অর্থাৎ অর্থনীতি কোনো একটি জাতির মধ্যে বিদ্যমান যে সম্পত্তিগুলো আছে সেগুলো কি প্রকৃতির এবং সেগুলার কিভাবে ব্যবহার করা যায় এবং তা কিভাবে সঠিকভাবে অনুসন্ধান করা যায় সেই সম্পর্কে অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে আলোচনা করেছেন। অধ্যাপক মার্শাল কানন এবং পিন্ডু প্রমুখ লিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছে। অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে তারা অভিহিত করেছে এবং পক্ষান্তরে রবিনসন বলেন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক বিষয়ে মানব আচরণ সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ অর্থনীতি হচ্ছে মানুষের মধ্যে যে অসীম অভাব আছে এবং এই অসীম অভাব পূরণের জন্য তার যে সীমিত পরিমাণ সম্পত্তি আছে বা বিকল্প ব্যবহারযোগ্য সম্পত্তি আছে ওই সকল সম্পত্তির সর্বোচ্চ ব্যবহার করা সম্পর্কে অর্থনীতিবিদ রবিনসন বলেছেন। তো অধ্যাপক রবিনসন এবং ক্রেন ক্রস প্রমুখ ব্যক্তিবর্গ অর্থনীতিকে প্রাচুর্যের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছে। তো সর্বশেষ আমরা বলতে পারি অর্থনীতি হলো একটি পরিবর্তনশীল বিজ্ঞান। অর্থাৎ যুগের সাথে সময়ের সাথে অর্থনীতি কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আজ থেকে 10 থেকে 15 বা 20 বছর পূর্বে অর্থনৈতিক যে ধ্যান ধারণা ছিল বর্তমানে ওই ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। তো অর্থনীতি হচ্ছে একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান যা সমাজের মানুষ, সম্পদ এবং আনুষঙ্গিক বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করে এবং যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী পর্যালোচনা করে। এটাকে বলা হয় কি? অর্থনীতি। অর্থনীতি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা। ইম্পর্টেন্স অফ স্টাডি অফ ইকোনমিক্স। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে অর্থনীতি। বিভিন্ন সময় বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় এবং দৈনন্দিন জীবনে মানুষের যে সসীম সম্পদ আছে এই অসীম অভাবের সম্মুখীন হয়। অর্থনৈতিক জ্ঞান থাকলে এসব সমস্যা থেকে উত্তর পেয়ে থাকে। অর্থাৎ মানুষের যে সীমিত সম্পত্তি আছে এবং সীমিত সম্পত্তি সর্বোচ্চ ব্যবহার করতে পারে যদি তার অর্থনৈতিক সম্পর্কিত জ্ঞান থাকে। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে কিভাবে সম্পদ বৃদ্ধি করা যায় এবং এই সম্পদের সর্বোত্তম ব্যবহার জ্ঞান অর্থনৈতিক পাঠের মাধ্যমে পেয়ে থাকে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মানুষের কল্যাণ এবং অর্থনৈতিক মূল লক্ষ্য। 3. বুদ্ধিমত্তার প্রসার। অর্থনৈতিক পাঠের ফলে মানুষের চিন্তাধারা, ধ্যান ধারণার এবং বুদ্ধিমত্তার প্রসার হয়ে থাকে। অর্থনৈতিক পাঠের মাধ্যমে মানুষ যুক্তিবাদী হয়ে থাকে এবং যুক্তিবাদী হয়ে যায় এবং মানুষকে বস্তুনিষ্ঠ করে থাকে। এই জন্য অধ্যাপক রবার্টসন বলেছেন অর্থনীতি পাঠের ফলে বিচার ক্ষমতা বৃদ্ধি পায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শিল্পপতি এবং ব্যবসায়ীদের নিকট অর্থনীতি। শিল্পপতি এবং ব্যবসায়ীদের নিকট অর্থনীতি পাঠের গুরুত্ব অপরিসীম, কারণ তাদেরকে ভবিষ্যৎ ব্যবসা সম্পর্কে জানতে হয়, ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস প্রণয়ন করে ব্যবসার উৎপাদন কার্য পরিচালনা করতে হয়, বাজারের গতি প্রকৃতি নির্ধারণ করতে হয়, দেশের ব্যাংক ব্যবস্থা, দেশের মুদ্রা ব্যবস্থা, দেশের শেয়ার ব্যবস্থা, দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে তাদের বিশেষ জ্ঞান থাকতে হয় এবং এই জ্ঞান সমূহ লাভ করতে পারে অর্থনীতি পাঠের মাধ্যমে। সমাজকর্মীদের নিকট অর্থনীতির প্রয়োজনীয়তা। দেশের সামাজিক এবং অর্থনৈতিক
সমাজ এবং অর্থনীতি একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। দেশের কি পরিমাণ বেকার রয়েছে, কি পরিমাণ দারিদ্রতা রয়েছে এবং নিরক্ষর জনগণ রয়েছে, তাদের সমস্যা সমাধানের জন্য অবশ্যই অর্থনৈতিক জ্ঞান থাকা প্রয়োজন। এই জন্য সমাজকর্মীদের নিকট অর্থনীতি পাঠ করা গুরুত্ব অপরিসীম। শ্রমিক নেতাদের নিকট অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা। শ্রমিক নেতারা ট্রেড ইউনিয়ন গঠন করে এবং শ্রমিক নেতারা তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকে এবং প্রয়োজনে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করে থাকে। এবং শ্রমিকদের যদি অর্থনীতি সম্পর্কে জ্ঞান না থাকে, তখন উপযুক্ত সময়ে আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করতে পারে না। রাজনীতিবিদদের নিকট অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা। অর্থনীতির সাথে রাজনীতির সম্পর্ক অত্যন্ত নিবিড়। অর্থনৈতিক জ্ঞান ছাড়া কোনো রাজনীতিবিদদের পক্ষে রাজনীতি সফল হওয়া সম্ভব হয় না। কারণ অর্থনৈতিক অবশ্যই রাজস্ব নীতি, মুদ্রানীতি, বাণিজ্য নীতি, লোন নীতি ইত্যাদি সম্পর্কে তাদের জ্ঞান থাকতে হবে। অর্থাৎ দেশের রাজস্ব নীতি বলতে এখানে বোঝানো হয়েছে সরকার কোন খাত থেকে কি পরিমাণ টাকা সংগ্রহ করবে। মুদ্রানীতি বলতে বোঝানো হয়েছে তাদের মানি পলিসি কি হবে, এবং বাণিজ্য নীতি তাদের ব্যবসা বাণিজ্যের নিয়ম কানুন কি হবে, এবং লোন নীতি অর্থাৎ লোনের পার্সেন্টেজ বাড়াবে না কমাবে, এই সম্পর্কিত বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে চাইলেও রাজনীতিবিদদের অবশ্যই কি করতে হবে, অর্থনীতি পাঠ করতে হবে, যা নাকি অর্থনীতি পাঠ করা ছাড়া সম্ভব হয় না। সরকারি প্রশাসনের অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা। সরকারের প্রশাসনে বিভিন্ন ধরনের কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে নিয়োজিত আছে, তাদের অর্থনৈতিক জ্ঞান থাকা আবশ্যক। কারণ সরকারের রাজস্ব আদায়ের জন্য কর আরোপ করতে হয়, লোন গ্রহণ এবং পরিশোধ নীতি, মুদ্রার স্ফীতির কারণ, ফলাফল, বাজেট প্রণয়ন ইত্যাদি সম্পর্কিত জ্ঞান অর্থনীতি পাঠের মাধ্যমে পেয়ে থাকে। মিতব্যয়িতার ক্ষেত্রে অর্থনীতিবিদ মানুষকে কৃপণ হতে নিষেধ করেছে, কিন্তু মিতব্যয়ী হতে শিক্ষা দিয়েছে। অর্থাৎ মানুষের যে অসীম অভাব রয়েছে তার সীমিত সম্পত্তি ব্যবহার করার মাধ্যমে এই অসীম অভাব পূরণের মাধ্যমে অর্থনীতি মিতব্যয়িত হওয়ার জন্য মানুষের শিক্ষা দিয়েছে। পরিকল্পনা প্রণয়ন। জাতীয় জীবনে অর্থনীতি পরিকল্পনা একান্ত প্রয়োজন। অর্থাৎ জাতীয় জীবনে মোট কি পরিমাণ উৎপাদন করা হবে, কি পরিমাণ ব্যবহার করা হবে, কার দ্বারা উৎপাদন করা হবে এবং কি কি দ্রব্য উৎপাদন করা হবে, তার বর্তমান বাজার চাহিদা এবং যোগান এবং ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে পূর্বাভাস, যা অর্থনীতি পাঠের মাধ্যমে জানতে পারে। তো পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে অর্থনীতি পাঠের গুরুত্ব অপরিসীম। উৎপাদনের ক্ষেত্রে দেশের বিভিন্ন খাতের উৎপাদন বৃদ্ধি করার জন্য অর্থনৈতিক জ্ঞান থাকা খুবই প্রয়োজন। কারণ উৎপাদনের বিভিন্ন উপকরণ কোন উপকরণের মূল্য কখন বৃদ্ধি পায়, কিভাবে বৃদ্ধি পায়, এবং কোন উৎপাদনের উপকরণ দ্বারা কিভাবে উৎপাদন করা হবে, কখন উৎপাদন করা হবে, সর্বোপরি কি কি দ্রব্য উৎপাদন করা যায়, এই সম্পর্কিত তথ্য অর্থনীতি পাঠের মাধ্যমে জানা যায়। অর্থনৈতিক উন্নয়নের জন্য অবশ্যই কি করতে হবে, আমাদের অর্থনীতি পাঠ করতে হবে। কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, ঋণভার, নিরক্ষরতা দূর করার জন্য আমাদেরকে অবশ্যই অর্থনীতি পাঠ করতে হবে। তো আলোচনা শেষে আমরা বলতে পারি যে অর্থনীতি পাঠ করার আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব, এবং অর্থনীতি বা গুরুত্ব সম্পর্কে অধ্যাপক বারবার উইটসন বলেছেন, বাস্তব জীবনে তোমাকে নাগরিক হতে হলে অবশ্যই কোনো না কোনোভাবে অর্থনীতিবিদ হতে হবে। অর্থাৎ অর্থনীতি পাঠ ছাড়া আমাদের নাগরিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। তো এখন আমরা আলোচনা করছি আমাদের পরবর্তী কোশ্চেন, স্ক্র্যাচিটি, স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। মানুষের জীবনের অভাব অসীম হলেও অভাব পূরণের সম্পদ খুবই সীমিত। এই সীমিত অভাবের মাধ্যমে মূলত পক্ষে দুষ্প্রাপ্যতার নীতির উদ্ভব হয়েছে। মানুষের জীবনের অভাবের শেষ নেই, কিন্তু অভাব পূরণের জন্য সম্পদ খুবই অপ্রচুর। প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রচুর বা কম যোগানকে স্ক্র্যাচিটি বা স্বল্প বা দুষ্প্রাপ্যতা সম্পদ বলে। অর্থাৎ আমাদের যে পরিমাণ সম্পত্তি দরকার তার চেয়ে যদি সম্পত্তির পরিমাণ কম থাকে, এই যে পার্থক্য, এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। ব্যক্তির ন্যায় সমাজের চাহিদার তুলনায় সম্পত্তির যোগানও
পরিমাণও অপ্রচুর হতে পারে। এজন্য সমাজের প্রয়োজনীয় অভাব মেটানো সবার পক্ষে সম্ভব হয় না। অতএব প্রয়োজনীয় অভাব এবং দুষ্প্রাপ্যতার ব্যক্তি বা সকলের ক্ষেত্রে অভাব পূরণের প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। এই জন্য প্রফেসর টোনার অ্যান্ড হেগ বলেন, দুষ্প্রাপ্যতা বলতে কিছু থাকলো তাহলে অর্থ ব্যবস্থা বলে কিছু থাকতো না, অর্থাৎ অর্থনীতি আলোচনার প্রয়োজন হতো না। অর্থাৎ যদি পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি থাকতো সকলের অভাব পূরণের জন্য, তখন অর্থনীতির প্রয়োজন হতো না। কারণ অর্থনীতি আমাদেরকে শিক্ষা দেয় সীমিত সম্পত্তির সর্বোচ্চ ব্যবহার করার মাধ্যমে কিভাবে সকলের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক এম রবিনসন খান 1913 সালে তার প্রকাশিত এ ইজি অব দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অব ইকোনমিক সায়েন্স নামক গ্রন্থে সর্বপ্রথম স্বল্পতা বা দুষ্প্রাপ্যতার ধারণা প্রদান করে থাকেন। তিনি অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন। অধ্যাপক রবিনসন অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন। অধ্যাপক রবিনসনের মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কার্যকর সম্পাদন করেন। এবং তিনি স্বল্পতা এবং দুষ্প্রাপ্যতার গুরুত্ব এবং প্রাধান্য সংজ্ঞা দিতে গিয়ে রবিনসনের সংজ্ঞাটা গ্রহণযোগ্য হয়েছে। এবং অধ্যাপক কার্ল মার্জেন বলেন, মানুষের বহুবিধ প্রয়োজনের পরিমাণ দ্রব্য সামগ্রী প্রাপ্তির পরিমাণের চেয়ে বেশি হলে ফলে সমাজের দুষ্প্রাপ্যতা সৃষ্টি হয়। অর্থনীতি কার্ল ম্যানজার বলেন, মানুষের বহুবিধ প্রয়োজনের পরিমাণ দ্রব্যর প্রাপ্তির পরিমাণের চেয়ে ফলে স্বল্পতার সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের যেই পরিমাণ দ্রব্যর পাওয়ার কথা তার চেয়ে যদি কম পাওয়া হয়, সেখান থেকে আমাদের দুষ্প্রাপ্যতা বা স্বল্পতার সৃষ্টি হয়। এই জন্য বলা হয়েছে চাহিদা এবং যোগানের ব্যবধানেই হলো সম্পদের স্বল্পতার সমস্যা। চাহিদা এবং যোগানের ব্যবধানে হলেই সম্পদের স্বল্পতার সমস্যা। মানুষের অভাব অসীম, কিন্তু এই অভাব পুরো করা সম্ভব হয় না। তাই যদি অভাব প্রয়োজনের তুলনায় কম হতো, তখন অন্য বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য তুলনায় অধিক পরিমাণ হতো, তখন আর স্বল্পতা সমস্যা থাকতো না। এবং স্বল্পতার সমস্যা না থাকলে অর্থনৈতিক সমস্যা উদ্ভব হতো না। সুতরাং মানব জীবনে অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে সম্পদের স্বল্পতা। সম্পদের স্বল্পতার কারণে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতার উদ্ভব হয়েছে। এই জন্য অধ্যাপক টেইলর হেগ যথার্থ বলেছেন, অর্থনৈতিক মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা বিদ্যা। অর্থাৎ দুষ্প্রাপ্যতা বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের যে সীমিত সম্পদ আছে, আমাদের যে পরিমাণ সম্পদ আমাদের দরকার হয় সেই পরিমাণ সম্পদ আমাদের নেই, এবং এই ডিফারেন্স থেকে আমাদের সৃষ্টি হয়েছে সম্পত্তি স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। আমাদের আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।